ভেঙে ডায়মন্ড নিয়ে চলে গেছে, এই ব্যাপারটা তাকে ইমপ্রেস করে দিয়েছে। এই জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যাতে করে রাস্তায় লাগানো সমস্ত সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করা হয়। এদিকে গোগার বলাতে ম্যাঙ্গো নামের সেই লোকাল গ্যাংস্টার হীরার কিছু স্যাম্পল নিয়ে চলে আসে একটা লোকাল ডিলারের কাছে, আর তাকে এই হীরার দাম নির্দিষ্ট করার জন্য বলে। তবে যখনই ম্যাঙ্গো এখান থেকে চলে যায় তখনই পেছনে লুকিয়ে থাকা চোয়ের লোকজন বেরিয়ে আসে, আর তারা ম্যাঙ্গোকে ফলো করে ফাইনালি সেই ওয়্যার হাউস পর্যন্ত চলে আসে যেখানে লিও লুকিয়েছিল। তো এবারে যখন চোয়ের লোকজন লিও, গোগা এবং মারিওর জীবন বৃত্তান্ত খুঁজে বের করে তখন এগুলো দেখার পরে চোই পুরোপুরি শক হয়ে যায়, কারণ সে চিন্তা করছিল এত ব্রিলিয়ান্ট একটা চোর সম্পর্কে সে এতদিন পর্যন্ত কেন জানতো না। এই জন্য সে তার সমস্ত লোকজন নিয়ে সেই ওয়্যার হাউসে চলে আসে আর তাদের তিনজনকে বন্দি করে ফেলে। এখানে চোই লিওকে বলে যে আমার কাছে বড় একটা চুরির পরিকল্পনা আছে, আমার সেই চুরিতে তুমি আমাকে সাহায্য করবে। তবে লিও তাকে স্পষ্ট বলে দেয় যে আমি কারো আন্ডারে কাজ করি না। এই জন্য চোই অনেক বেশি রাগ হয়ে তাদের তিনজনকে সেখান থেকে নিয়ে আসে এবং তার প্রাইভেট জেলে বন্দি করে দেয়। এবার পরদিন চোই তাদের তিনজনকে এসে থ্রেট করা শুরু করে, তাদেরকে বলে যে তোমাদের দুর্বলতা সম্পর্কে আমি খুব ভালো করে জানি, যেমন গোগার বোন, মারিওর বৃদ্ধ বাবা আর লিওর নতুন গার্লফ্রেন্ড ইউনা। এখন এগুলো দেখার পরে বুদ্ধিমান লিও ফাইনালি চোয়ের সঙ্গে হাত মিলিয়ে ফেলে আর তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ তার সাথে হাত না মেলালে তারা মৃত্যু ছাড়া হয়তো কিছুই পাবে না। তবে এই সিদ্ধান্তে গোগা তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায়, তবে লিও তাকে বলে যে তুমি আমার উপরে ভরসা রাখো। এদিকে অফিসার চ্যাং সিসিটিভি ফুটেজ চেক করে এই জিনিসটা বের করে ফেলে যে লিওই হচ্ছে গিয়ে সেই পার্সন যে পাশের দোকানে ধোঁয়াওয়ালা সেই ব্যাগটা রেখেছিল, আর এই জন্য সে দ্রুত গিয়ে লিওকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর তাকে হুমকি দামকি দেওয়া শুরু করে। তবে তার কাছে এমন কোনো প্রমাণ ছিল না যার মাধ্যমে সে এটা বলতে পারতো যে লিওই সেই চুরিটা করেছে, এই জন্য সে এইবারের মতো তাকে ধমকি দিয়ে ছেড়ে দেয়। এরপরে চোই লিওর সঙ্গে মিটিং করে তাকে চুরি সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেয়। সে তাকে বলে যে আমাদের চুরি করতে হবে কাস্টমের ওয়্যার হাউসে থাকা 150 বিলিয়ন ওয়ান, যেটা কিনা $110 মিলিয়ন সমান। আসলে কিছু বছর আগে কাস্টম পুলিশ ইলিগাল ওয়েতে এই টাকাগুলো নিয়ে যাওয়ার সময় এগুলোকে জব্দ করেছিল। এগুলো এখন হাই সিকিউরিটিতে কাস্টমের ওয়্যার হাউসে একটা লকারের মধ্যে আছে, যেই লকারটা ব্রেক করা অনেক কঠিন একটা কাজ। তাছাড়া সম্প্রতি এই টাকাগুলোকে অন্য একটা জায়গায় শিফট করা হবে, এই শিফটিংয়ের আগেই আমাদের টাকাগুলো চুরি করতে হবে। এরপরে চোই লিওকে ওয়্যার হাউসে থাকা লকারের মতো একটা সিমিলার লকার দিয়ে দেয় যাতে করে সেখানে এটা খোলার প্র্যাকটিস করতে পারে। তবে এই লকার দেখার পরে গোগা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি এই লকারে তারা ড্রিল করা শুরু করে তাহলে তাদের অনেকক্ষণ সময় লেগে যাবে, তাছাড়া তারপরে লকারটা খুলতে অনেকটা সময় লাগবে। আর তখন চোয়ের একটা লোক তাকে বলে যে ওয়্যার হাউসের কাছেই একটা টাওয়ারের উপরে সবসময় 2টা পুলিশ থাকে, তারা সবসময় নজরদারি করে, আর যদি ওয়্যার হাউসের মধ্যে কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে পাশের একটা ক্যাম্পের মধ্যে 50 জন পুলিশ থাকে যারা ইমার্জেন্সি মোমেন্টে কাজ করে, তাদের সেখান থেকে ওয়্যার হাউস পর্যন্ত আসতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তবে এগুলো শোনার পরে গোগা এই জিনিসটা একেবারেই বুঝতে পারছিল না যে যদি তারা লকার কোনো রকমের পুলিশকে ফাঁকি দিয়ে খুলেও ফেলে তবুও এতগুলো টাকা তারা বাইরে কি করে বের করে আনবে, কারণ কমপক্ষে সেগুলোর ওজন 3000 কেজি হবে। আর তখন মারিও চোইকে বলে যে আমি না হয় সিসিটিভি ক্যামেরাগুলোকে হ্যাক করে সেগুলো আমার কন্ট্রোলে নিয়ে নেব, তবে চেকপোস্টে যেই গার্ডরা আছে তাদেরকে আমরা কিভাবে ফাঁকি দেবো। এখন লিও এই জিনিসটা বুঝতে পারছিল না যে এতগুলো টাকা চুরি করার পরে তারা গার্ডদেরকে ফাঁকি দিয়ে এগুলো কাস্টম থেকে বাইরে কি করে বের করবে। আর এগুলো শোনার পরে চোই হাসতে হাসতে বলে যে আসলে আমরা টাকাগুলো কাস্টম থেকে বেরই করবো না, আমরা টাকাগুলো সেখানেই রেখে দেবো। আসলে কিছুদিন আগে চোই চায়না থেকে 50 মিলিয়নের কুপন এনেছিল, যেগুলো দেখতে কোরিয়ান ওনের মতোই দেখা যায়, আর এগুলো চোই ইচ্ছা করে দেশে ইম্পোর্ট করেছিল কারণ তার চুরির এই পরিকল্পনাটা ছিল। সে লিওকে বলে যে আমরা টাকাগুলো সেখানে